সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধামরাই সরকারি কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা বাড়িতে আছো এবং ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে। ব্রিটিশ সরকার এবং কিছু ব্রিটিশ ঐতিহাসিক 1857 সালের ঘটনাকে বিপ্লব বিদ্রোহ বলে আখ্যা দিলেও অ্যাকচুয়ালি ব্রিটিশ ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। তো আমরা জানি যে 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভ করার পর থেকে ইংরেজ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করে এবং ধীরে ধীরে তাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। তাদের বিভিন্ন অনাচার, অত্যাচার, শোষণ, নির্যাতন, বৈষম্য বিভিন্ন কারণে এদেশের আপামর জনসাধারণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব এবং অসন্তোষ তীব্র আকার ধারণ করে। তারই বহিঃপ্রকাশ ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। তো এই বিদ্রোহ পরিচালনার ক্ষেত্রে কেন ঘটেছিল তার কারণগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটাকে আমরা এভাবে দেখতে পারি: রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ এবং সামরিক কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে জেনেছো যে 1757 সালে এবং 1764 সালের যুদ্ধে, পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ক্ষমতা দখল করে এবং ধীরে ধীরে তাদের আধিপত্য সমগ্র ভারত উপমহাদেশে বিস্তার ঘটতে থাকে। রাজনৈতিক কারণ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যায় বিশেষত এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল মুসলমানরা। সেই মুসলিম শাসকবর্গ তাদের ক্ষমতা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে এবং ব্রিটিশ বৈষম্যমূলক নীতির কারণে মুসলমান সম্প্রদায় ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বল হতে থাকে, নিঃস্ব হতে থাকে, শোষিত হতে থাকে, বঞ্চিত হতে থাকে। তারা বাণিজ্য করতে এসে এদেশের শাসন ক্ষমতা দখল করে ধীরে ধীরে সমগ্র ভারত উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। লর্ড ডালহৌসি তিনি সত্য বিলোপ নীতি ঘোষণা করেন। সত্য বিলোপ নীতি কি? কোন জমিদার ইতিপূর্বে জমিদার বা দেশীয় রাজন্য বর্গ সন্তান না থাকলে দত্তক পুত্র নিতে পারতেন। সেই দত্তক পুত্র তার সাম্রাজ্যের উত্তরাধিকারী হতেন, সম্পদের উত্তরাধিকারী হতেন। কিন্তু লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির প্রচলন করে এক অভিনব কায়দায় এদেশীয় রাজ্যগুলি তাদের সাম্রাজ্যভুক্ত করার প্রয়াস পায়। ধীরে ধীরে এদেশের রাজারা, জমিদাররা তাদের উত্তরাধিকারী না থাকায় সেই রাজ্যগুলি ব্রিটিশ অধীনে চলে যায়। অর্থাৎ ব্রিটিশ কোম্পানির যে নীতি, সেই নীতি হলো এদেশের শাসন ক্ষমতায় অধিকতর হস্তক্ষেপ করে তাদের অধীনস্থ করা। এ কারণে
এদেশীয় মুসলমানরা তো মুসলিম সম্প্রদায় ব্রিটিশদের রসানোর পরে সেই সাথে হিন্দু রাজন্যবর্গ এবং জমিদার শ্রেণীও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়। এরপরে আসি আমরা অর্থনৈতিক কারণ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যই ছিল এদেশে শাসন শোষণ করে অর্থ সম্পদ লুট করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া। তারা এদেশে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশের মূল্যবান স্বর্ণ রৌপ্য দ্রব্য সামগ্রী লুট করে ইংল্যান্ডে নিয়ে যায়, যে কারণে ব্রিটিশদের প্রতি ভারতীয় হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের সন্দেহ, অবিশ্বাস, ঘৃণা জন্মে। তাছাড়া অধিক হারে রাজস্ব আদায় করার ফলে এদেশের কৃষক শ্রেণীর মানুষের দুর্বিষহ এক অবস্থার মধ্যে পতিত হয়। উপরন্তু এদেশের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে আমদানি করে এদেশে নিয়ে আসে, অথচ এদেশে উৎপাদিত পণ্য অবিকৃত থেকে যায়, শিল্প কলকারখানা এবং শ্রমিকরা বেকার হয়ে যায় এবং ধীরে ধীরে এদেশের মানুষের আর্থিক অবস্থা দৈন্যদশায় পতিত হতে থাকে। সামাজিক কারণ যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকবর্গ শুরু থেকেই হিন্দু মুসলমানদের অবজ্ঞার চোখে দেখতে থাকে এবং তাদের সাথে নির্ধারিত দূরত্ব বজায় রেখে চলতে থাকে। সামাজিকভাবে ব্রিটিশরা এদেশীয় মানুষদের হেয় প্রতিপন্ন করার মতো অবস্থায় নিয়ে যায়। ধর্মীয় কারণ যদি আমরা দেখি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিন্দু এবং মুসলিম ধর্মের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা কটূক্তি করত। তারা বিভিন্ন জায়গায় মিশনারি স্কুল খুলে এবং অনেক সরকারি স্কুলে বাইবেল পড়ানো হতো, দরিদ্রদেরকে জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে রেল এবং বাস অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আধুনিক পদ্ধতি চালু করে এবং রেল এবং বাসে হিন্দু উচ্চ শ্রেণীর অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয়দের পাশে বৈশ্য শূদ্রদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়। এতে উচ্চ শ্রেণীর হিন্দুরা বিরক্ত হয়, তাদের আভিজাত্যে আঘাত লাগে। তাছাড়া সতীদাহ প্রথা অর্থাৎ সহমরণ, স্বামী যদি মারা যেত তার চিতায় স্ত্রীকে জীবন্ত তাকেও পুড়িয়ে ফেলা হতো এবং বাল্য বিবাহ, এইসব বিষয়ে ব্রিটিশ সরকার আইন জারি করে। এটাও ভারতীয়দের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে ভালো লাগেনি। সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ যেটাকে আমরা প্রত্যক্ষ কারণ বলি সেটা হচ্ছে সামরিক কারণ। 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত শতাব্দী ব্যাপী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনার ফলে এদেশীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ টানা বেঁধে ওঠে। এই পরিস্থিতিতে ব্রিটিশদের সামরিক নীতি ব্রিটিশ বাহিনীতে এদেশীয় সৈন্যদের মনে বিদ্রোহের জন্ম দেয়। প্রথমত, ব্রিটিশ সৈন্যদের বেতন ভারতীয় সৈন্যদের বেতনের 3 গুণেরও অধিক ছিল, অর্থাৎ বেতন বৈষম্য অন্যতম কারণ।
পদোন্নতির ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও ভারতীয় কর্মকর্তা এবং ভারতীয় অফিসার সিপাহীদের পরিবর্তে ব্রিটিশদের অভিজ্ঞতা না থাকলেও তাদেরকে পদোন্নতি দেওয়া হতো। আবার ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করার জন্য এদেশের সৈন্যদের অন্য দেশে পাঠানো হতো, অথচ তাদেরকে রীতি অনুযায়ী অতিরিক্ত ভাতা প্রদান করা হতো না। সবচাইতে গুরুত্বপূর্ণ যে সামরিক কারণ, প্রত্যক্ষ কারণ, সেটা হলো ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল নামে একটা নতুন রাইফেল সেনাবাহিনীর জন্য প্রচলন করে। এই রাইফেলের যে কার্তুজ ছিল, সেই কার্তুজ সৈন্যদের দাঁতে কেটে সেই গুলি বন্দুকে ভরতে হতো। সেই কার্তুজের মধ্যে গরু এবং শূকরের চর্বি মাখানো থাকত। এতে হিন্দু এবং মুসলিম উভয় শ্রেণীর সৈন্য সিপাহীরা মনে করলো যে তাদের ধর্ম নাশ করার জন্য এই প্রসেসটা করা হয়েছে। এই প্রসেসে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এই সার্বিক কারণে 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুর সেনাঘাঁটিতে মঙ্গল পান্ডে নামক হিন্দু সেনা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সরাসরি মঙ্গল পান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং সাথে সাথে সকল এদেশীয় সিপাহীরা এই দলে যোগদান করে। ধীরে ধীরে অন্যান্য ক্যান্টনমেন্ট যেখানে দেশীয় সৈন্যবাহিনী আছে তারাও এই বিপ্লবে অংশগ্রহণ করে। কিন্তু এই সিপাহীদের দ্বারা এই বিপ্লব শুরু হলেও এই বিপ্লব এবং বিদ্রোহ সিপাহী অর্থাৎ সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সমগ্র ভারতের সকল শ্রেণী পেশার, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষই এই 1857 সালের বিপ্লবে অংশগ্রহণ করে। তাদের মধ্যে অন্যতম আমরা জানি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি এই সংগ্রামের বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। এদেশীয় সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে দিল্লি অভিমুখে যাত্রা করে এবং দিল্লি অধিকার করে দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা নির্বাচিত করে এবং দ্বিতীয় বাহাদুর শাহ ছেলেকে তাদের সেনাপ্রধান হিসাবে নিয়োজিত করে। কানপুরে নানা সাহেব, ঝাঁসিতে লক্ষ্মীবাই, অর্থাৎ বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে এই বিদ্রোহ শুরু হয়ে যায়। ব্রিটিশ সরকার কঠোর হস্তে এই বিদ্রোহ দমনের চেষ্টা করে। নানা সাহেব কানপুরে, অযোধ্যায় আহমদুল্লাহ, বিহারে কুমার সিংহ, রোহিলাখণ্ডে হাফিজ, মারাঠা তাতিয়া টোপি, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। অর্থাৎ এই বিদ্রোহ সিপাহীদের দ্বারা শুরু হলেও
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজারা এই বিদ্রোহে অংশগ্রহণ করে। লর্ড ক্যানিং এই বিদ্রোহ দমন করার জন্য সেনাপতি নিকলসনকে দিল্লিতে প্রেরণ করেন। আমরা জানি যে ব্রিটিশ সৈন্যবাহিনী তখন আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং সুশৃঙ্খল প্রশিক্ষণপ্রাপ্ত একটি বাহিনী, কিন্তু এদেশীয় সৈনিকরা প্রশিক্ষণপ্রাপ্ত হলেও তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল। সুসংগঠিতভাবে তারা প্রতিরোধ করতে পারে নাই, যে কারণে সেনাপতি নিকলসন দিল্লি অধিকার করেন এবং দ্বিতীয় বাহাদুর শাহকে লাল কেল্লাতে অন্তরীণ রাখেন এবং ধীরে ধীরে সকল বিদ্রোহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করতে সক্ষম হয়। ব্যাপকভাবে 1857 সালের সিপাহী বিদ্রোহ শুরু হলেও বিভিন্ন কারণে এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। তার প্রথম কারণ হতে পারে সামরিকভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং প্রশিক্ষিত, যার বিপরীতে এদেশের সিপাহীদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না। দ্বিতীয়ত, ব্রিটিশ সৈন্যদের তুলনায় এদেশীয় সৈন্যদের প্রশিক্ষণের অভাব ছিল। একক কেন্দ্রীয় নেতৃত্ব সুদৃঢ় ছিল না। দ্বিতীয় বাহাদুর শাহ সুদৃঢ়ভাবে সুসংগঠিতভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন কারণে ব্রিটিশরা সকল বিদ্রোহীদেরকে দমন করতে সক্ষম হন। নানা সাহেব নেপালের জঙ্গলে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্রে বীরাঙ্গনার মতো শহীদ হন। এভাবে ভারতের 1857 খ্রিস্টাব্দের বিখ্যাত সিপাহী বিপ্লব, সিপাহী বিদ্রোহ তথা প্রথম স্বাধীনতা আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করে এবং তাকে এই যুদ্ধের জন্য দায়ী করে। অর্থাৎ 1858 সালে ভারতবর্ষে মুসলিমদের শাসন তথা মুঘল শাসনের সমাপ্তি ঘটে। সমগ্র ভারতের উপর ব্রিটিশরা একচ্ছত্র তাদের আধিপত্য বিস্তার করে। সবচাইতে তাৎপর্যপূর্ণ ছিল এই বিদ্রোহের যে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত ভারতে কোম্পানির শাসন বলবৎ ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বলবৎ ছিল। এই মহাবিপ্লবের পরে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার এক আদেশ জারি করে ভারতে 1858 সাল থেকে ব্রিটিশ রাজকীয় শাসন চালু করে। অর্থাৎ 100 বছর কোম্পানি শাসন করে এবং আর প্রায় 100 বছর ব্রিটিশ রাজকীয় শাসন ভারতীয় উপমহাদেশে বলবৎ ছিল। সুতরাং
সিপাহী বিপ্লব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যদিও সফল হয়নি বাহ্যত, কিন্তু তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতীয়দের মধ্যে প্রথম জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়। এটা ছিল প্রথম স্বাধীনতা আন্দোলন, কারণ ব্রিটিশ শোষণ, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে ভারতীয়দের মনে ক্ষোভ সঞ্চার হয় এবং তারা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগ্রত হয় এবং ভারতীয় মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী বুঝতে পারে যে সুসংগঠিত সংগঠনের অভাবে 1857 সালের বিপ্লব সফল হয়নি, যে কারণে 1885 সালে ভারতবর্ষের সর্বপ্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং ব্রিটিশ রাজকীয় শাসন চালু করার ফলে ভারতের শাসন ব্যবস্থায় ভারতীয় নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। ভারতীয়দেরকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত করার প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ এই বিদ্রোহের ফলে শাসন ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণ বাড়তে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা শুধু এটাকে সিপাহী বিদ্রোহ বলবো না, এটাকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলবো, যার দ্বারা পরবর্তীতে ভারতবাসীর মধ্যে স্বাধীনতার জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয় এবং ধীরে ধীরে বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমে তারা 1947 সালে ব্রিটিশদের আধিপত্য এবং শোষণ নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে এবং পাকিস্তান এবং ভারত নামে দুইটি রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে 1857 সালের বিপ্লব সম্পর্কে জানলাম। তোমরা বাড়িতে এই চ্যাপ্টার একটু ভালো করে পড়বে, রিডিং পড়বে মনোযোগ সহকারে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ঘটনাটা পড়ো, তাহলে এই বিষয়ে তোমাদের জ্ঞান অর্জন করার সুবিধা হবে এবং ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সৃজনশীল যাই হোক, তোমরা উত্তর লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।